আরে লজ্জাপর কি আছে? যা দেখার তো দেখেই ফেলেছি, এখন মুখ লুকাচ্ছে কেন? মিমের যেন এখানে থাকা এবার দুষ্কর হয়ে গেছে, তাই মিম আর কোনো কথা না বলে আবিরের বুক থেকে মাথা তুলে বেড থেকে নামতেই আবির মিমের হাত ধরে হেঁচকা টান দিল। এভাবে টান দেওয়ায় মিম আবিরের বুকে এসে পড়ল। কি ব্যাপার, এত লজ্জা পাচ্ছ কেন? তখন তো আবিরকে কথা শেষ করতে না দিয়ে মিম আবিরের মুখে হাত দিয়ে বলল, অসভ্য লোক, চুপ করুন আর আমার হাত ছাড়ুন, আজান দিচ্ছে, নামাজ পড়বো। আবির মিমের কথা শুনে মিমের হাত ছেড়ে দিল। মিম ছাড়া পেতে আর আবিরের দিকে একবারও না তাকিয়ে দৌড়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মিমের এমন কাহিনী দেখে আবির হেসে ফেলল। ড্যামিট, এত কড়া সিকিউরিটি আর লোকায়তভাবে কারখানাগুলোর হদিস পেল কি করে পুলিশ? সো স্যার, আমরা নিজেরাই বুঝতে পারছি না কিছু। চুপ কর, আমার কত টাকা লস হয়ে গেছে জানিস? আমার ভাগ্য কত ভালো যে আমি 2 দিন যাইনি, নয়তো আমার এমপি হওয়ার ইচ্ছা মাটিতে পুঁতে যেত আর আমাকেই জেলের ঘানি টানতে হতো। এখন কি করব স্যার? এইবার যা করার করব, একটা ধামাকা আনবো। চলে যে এখন, আমি প্ল্যান বানিয়ে ডাক দিব। ওকে ওকে বলে সব সিকিউরিটিদের নিয়ে তাজের অফিস রুম ত্যাগ করল। আজকে সকালে তাজ যখন টিভি অন করে নিউজের চ্যানেল গিয়েছিল, ঠিক তখনই দেখে পুলিশরা 2টা পরিত্যক্ত কারখানা পেয়েছে যার ভেতরে মাদক আছে। তাজ এবার ভালোভাবে বিষয়টা দেখে। যখনই কারখানা দুটো দেখানো হয় তখনই ওর পা থেকে মাটি সরে যাওয়ার জোগাড়। তাজ ভেবে পাচ্ছে না ও কী করবে এখন, কারণ কোটি কোটি টাকা সব পুলিশের হাতে চলে গেছে। তাজ যেন রাগে ফেটে পড়ল এবার, তাই ওর অ্যাসিস্ট্যান্ট সহ সকল সিকিউরিটিদের ডেকে পাঠায়। তারপর এসব আজকের সকালটা খুব সুন্দর মিষ্টিময়। শহর জুড়ে এখন শীত নামার প্রস্তুতি চলছে, তাই তো মিষ্টিময় সকাল। সকাল বাজে 7টা। এমন সময় চৌধুরী মঞ্জিলে প্রবেশ করলো দিয়া। দিয়াকে দেখে বাড়ির সবাই খুশি হলো। দিয়া গিয়ে সবার সাথে ড্রয়িং রুমে গিয়ে বসলো। আম্মু, এত সকাল সকাল আসলে যে, কিছু হয়েছে নাকি? দিয়া গাল ফুলিয়ে বলল, এখন মামুর বাড়ি আসতে হলে কি কোনো কারণ জোগাড় করতে হবে? দিয়ার এমন গাল ফুলানো দেখে মাহমুদা উঠে গিয়ে দিয়ার পাশে বসলো। তারপর দিয়াকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আরে রাগ করছো কেন আম্মু? তুমি তো তেমন আসো না, তাই জিজ্ঞাসা করলাম। ভুল হয়েছে, আমি আর জিজ্ঞাসা করব না। দিয়া এবার মাহমুদাকে হালকা জড়িয়ে ধরে বলল, আচ্ছা মামুনি, আবির মিহির ভাইয়া কোথায়? দেখছি না তো। আবির হয়তো নিজের রুমে, আর মিহির ইম্পর্টেন্ট মিটিং পড়ায় ইউএসএ গিয়েছে। ও আচ্ছা। চলো এবার একটু নাস্তা করে নাও। দিয়া উঠতে উঠতে বলল, মামুনি, আমি আবির ভাইয়ের কাছে যাচ্ছি, আমার একটা ফাইল বুঝতে সমস্যা হচ্ছে, সেটা একটু বুঝে আসি, তারপর নাস্তা করব। আচ্ছা যা। দিয়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে এক পলক মিমের দিকে তাকালো, যে এখন সবার সাথে গল্পে মেতে আছে। দিয়া বিড়বিড় করে বলল, আসো সোনা, আসো, আমার কাজ আমি কমপ্লিট করে চলে যাব, শুধু একটু এসে দেখে যাও। এত খারাপ আপনি? আমি যদি আগে জানতাম তাহলে আপনার মতো নিজ চরিত্র মানুষকে ভালোই বাসতাম না। কথাটা বলার সাথে সাথে আবির মিমকে জোরে একটা থাপ্পড় মারল। আবিরের থাপ্পড় খেয়ে মিম গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর মুখ তুলে আবিরের চোখের দিকে তাকিয়ে বলল, মারলেন? আচ্ছা মারেন, তবুও আমি বলা বন্ধ করব না। ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে রঙ্গলীলা করবেন আর আমি চুপচাপ শুধু দেখে যাব? ইম্পসিবল। আমি আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। যা, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, আমি যেন তোর ওই মুখ আর না দেখি। কথাগুলো আবির রাগে গজগজ করতে করতে বলে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। যাওয়ার সময় এত জোরে দরজা লাগিয়ে গেল যে সেই শব্দ শুনে মিম কেঁপে উঠল। মিম চোখের পানি মুছে নিজের ব্যাগ গুছিয়ে সেও চলে গেল এই বাড়ি ছেড়ে। মিম যখন চলে যাচ্ছিল তখন সবাই মিমকে অনেক আটকায়, অনেক বোঝায়, তবুও মিম থাকে না, সে এই চৌধুরী বাড়ি ছেড়ে চলে যায়। মুস্কান, হুমায়রা, তোমরা আর কি ইনফরমেশন পেয়েছো? ক্যাপ্টেন, তার যে এত খারাপ পার্সোনালিটির লোক, আমরা হয়তো পিছু না করলে জানতে পারতাম না। আর ও কিভাবে এমপি পদে দাঁড়ালো সেটাই ভাবছি। কি ইনফরমেশন পেয়েছো সেটা বলো। ক্যাপ্টেন, ওই তাজ নারী পাচারকারীতে যুক্ত।
আর প্রত্যেক দিন বারে গিয়ে নতুন নতুন মেয়েদের সাথে রঙ্গলীলায় মেতে ওঠে। গুড, ভালো ইনফরমেশন পেয়েছো। আমাদের কাজ অনেক এগিয়ে গেছে, কারণ দিয়া আমাদের কাজ আরও সহজ করে দিয়েছে। ওদের টার্গেট এখন আবির। আবিরকে সম্ভবত কিডন্যাপ করবে, আর কিডন্যাপ করলে আমি গেম শেষ করব। ওকে? সবাই এবার একসঙ্গে বলল, ওকে ক্যাপ্টেন। গুড, এবার যাও বিশ্রাম নাও। সামনে মাঠে নামতে হবে, অনেক বিশ্রাম করতে হবে। ক্যাপ্টেনের কথা শুনে সবাই একে একে ওই পরিত্যক্ত বাড়িটা থেকে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতে ক্যাপ্টেন আগন্তুকটা একটা কালো হুডি পরে নিল, মুখে কালো মাস্ক পরে সেও পরিত্যক্ত বাড়ি থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে রাস্তায় দাঁড়াতে একটা কালো গাড়ি আসলো। ক্যাপ্টেন আগন্তুকটা গাড়িতে উঠলে গাড়িটা নিজের গন্তব্যে পাড়ি জমালো। রাত 12টা, এমন সময় আবির বাসায় ফিরল। নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আবির বাড়ির ভেতর ঢুকে দেখে ড্রয়িং রুমে একটা ডিম লাইট জ্বালানো শুধু, আর সব ইলেকট্রিক যন্ত্র অফ করা। সবাই হয়তো এখন ঘুমে আছে। আবির পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আবির রুমের দরজার কাছে এসে অবাক হলো, কারণ দরজা বাইরে থেকে আটকানো। তার মানে মিম নেই। আবির এবার নিজের ফোন বাহির করে মারিয়াকে কল দিল। একবার, দুইবার, তিনবার রিং হতে ওপাশ থেকে ফোন রিসিভ করলো। আবির বিচলিত কণ্ঠে মারিয়াকে বলল, মিম আছে তোর এখানে? মারিয়া ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ভাইয়া, ভাবি তো সে তখনই চলে গিয়েছিল, তুমি যখন বেরিয়ে গিয়েছিলে। এ কথা শোনা মাত্র আবির জোরে নিজের ফোনটা আছাড় মারল মেঝেতে। তবু যেন নিজের রাগ সংবরণ করতে পারছে না। সে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দিল। তারপর জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিল। তাও যেন রাগ কমছে না, তাই এবার সজোরে দেয়ালে একটা ঘুষি মারল। দেয়ালে ঘুষি মারার সাথে সাথে আবিরের হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে যেতে লাগলো। আবিরের হাতটা একেবারে থেতলে গেছে। আবির ওই থেতলে যাওয়া হাত দিয়ে মেঝেতে বসে রইল। দেয়ালে হেলান দিয়ে এক পা ছড়িয়ে আর এক পা হাঁটু মুড়ে বসে তারপরে থেতলে যাওয়া হাতটা রাখলো। তারপর দেয়ালে থাকা মিমের সে ছোটবেলার পুতুল নিয়ে খেলা করার সেই ছবিটার দিকে তাকিয়ে আবির থমথমে গলায় বলল, এই তোর ভালোবাসা? কি দেখলি কি না দেখলি তাতেই তোর আমার প্রতি বিশ্বাস সব ভেঙে গেল? ছি, এই তোর ভালোবাসা যে আমাকে বিশ্বাস পর্যন্ত করলি না? তোকে যা দেখানো হয়েছে তুই সেটাই বিশ্বাস করলি? এত করে বললাম তবে বিশ্বাস করলি না, চলে গেলে আমাকে ছেড়ে। যা, ভালো থাকিস। আমি আর যাবো না তোকে আনতে, তুই থাক। আমার উপর যার বিশ্বাস নেই তাকে আমার সাথে না থাকে ভালো। ভালো থাক, আর পাবি না আমি তাকে। কথাগুলো বলতে বলতে আবির সকালের ঘটনাগুলো স্মরণে আনলো। ফ্ল্যাশব্যাক। দিয়া আবিরের রুমে যখন আসলো তখন আবির রুমে ছিল না। দিয়া এবার রুমের ভেতরে ঢুকে গেল, তারপর বেডে গিয়ে বসলো। বসে নিজের জামা খুলে ফেললো। তারপর এখন শুধু সে একটা ইনার পরে আছে। দিয়া বেড থেকে কম্বল নিয়ে সেটা গায়ে দিল। প্রায় 10 মিনিট পর খট করে শব্দ করে আবির ওয়াশরুমের দরজা খুলে রুমে আসলো। এসে আবির সামনে তাকাতে ওর চোয়াল রাগে শক্ত হয়ে গেল। ও দিয়াকে কিছু বলবে বলে দিয়ার কাছে আসতে হুট করে কিছু পড়ার শব্দ হলো। আবির আর দিয়া এবার একসঙ্গে দরজার দিকে তাকালো। তাকিয়ে দেখলো মিম মুখে হাত চেপে দাঁড়িয়ে ফোপাচ্ছে, আর তার পাশে কফির মগটা ভেঙে পড়ে আছে। আবির এবার দিয়াকে রেখে মিমের কাছে আসতে মিম দৌড়ে অন্য রুমে চলে গেল। শিট। এই বলে আবির দিয়ার কাছে গিয়ে দিয়াকে বেড থেকে তুলল। তারপর ওর গালে পরপর 4টা থাপ্পড় মারল। আবিরের থাপ্পড়ের জোর এত ছিল যে দিয়া মাথা ঘুরে পড়ে গেল। আবির এবার বেড থেকে দিয়ার জামাটা নিয়ে দিয়ার মুখে ছুঁড়ে মেরে বলল, বাস্টার্ড, এক্ষুনি পোশাক পরে আমার বাসা থেকে বেরিয়েছে। তোকে যদি আর কোনোদিন এই বাসায় দেখেছি, আই সোয়ার তোকে আমি খুন করে ফেলবো। আউট। শেষের কথাটা আবির হুঙ্কার দিয়ে বলল। আবিরের হুঙ্কার কথায় দিয়া কেঁপে উঠল, তাই ও আর দেরি না করে তাড়াতাড়ি জামা পরে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আবিরের চিৎকার শুনে বাড়ির সবাই উপরে আসলো। তখন দেখলো দিয়া গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে বেরিয়ে যাচ্ছে। মাহমুদা দিয়ার কাছে আসতে দিয়া কাউকে পাত্তা না দিয়ে নিজের মতো সিঁড়ি বেয়ে নেমে সদর দরজা পেরিয়ে চৌধুরী মঞ্জিল ত্যাগ করলো। এদিকে আবির মিম যেই রুমে গেছে সেই রুমে গিয়ে দেখে মিম উপর হয়ে শুয়ে আছে আর কান্না করছে। আবির গিয়ে মিমের পাশে বসলো। মিমের মাথায় হাত রাখতে মিম এক ঝটকায় আবিরের হাত ছুঁড়ে মারল। তারপর উঠে চোখের পানি মুছতে মুছতে বলল, খবরদার, আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে ছুবেন না। আবির অবাক নয়নে মিমের দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই? নোংরা হাত মানে?
আপনার নোংরা হাত, ছি! আমার নিজের মনের প্রতি আমি ধিক্কার জানাই যে এমন একটা চরিত্রহীন নিজ মানুষকে আমি ভালোবেসেছিলাম। ছি ছি ছি। মিমের এমন কথা শুনে আবির মিমের মুখ চেপে ধরে রাগে কচকচ করতে করতে বলল, তুই কি বলছিস? ভেবেচিন্তে বলছিস তো? মিম আবিরের হাত নিজের মুখ থেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়েন আমাকে, আপনার এই নোংরা হাত আমার মুখে দিবেন না। বলতে বলতেই মিম আবিরের হাত নিজের গাল থেকে সরিয়ে নিল। আবির এই হালকা করে নিয়েছিল হাত, নয়তো মিম কখনোই আবিরের হাত সরাতে পারত না। মিম এবার বেড থেকে নিচে নামলো, তারপর আবিরকে বলল, আর কতজনের সাথে এমন নষ্টমি করেছেন? মুখে মুখে বলে আমাকে ভালোবাসেন ছোটবেলা থেকে, আর অন্তরে হাজারো নারী বসবাস করে। আবির অনেক কষ্টে নিজের রাগ দমন করে মিমকে শান্তভাবে বলল, মিম, তুই যেটা দেখেছিস সেটা ভুল। সবসময় চোখের থাকে ঠিক হবে এমনটা না। মিম, আমি তো... আবিরকে কথা শেষ করতে না দিয়ে মিম বলে উঠল, জাস্ট শাট আপ। আপনার এই মুখে আমার নাম যেন উচ্চারণ না করেন। আবির বিস্ফোরিত নয়নে মিমের দিকে তাকিয়ে বলল, তুই কি বলছিস এসব? আমার কথা শোন। আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। মিম, খারাপ আপনি। আমি যদি আগে জানতাম তাহলে আপনার মতো নিজ চরিত্র মানুষকে ভালোবাসতাম না। কথাটা বলার সাথে সাথে আবির মিমকে জোরে একটা থাপ্পড় মারল। আবিরের থাপ্পড় খেয়ে মিম গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বর্তমান রাত 3:46 বাজে। আবির এখনও একই জায়গায় বসে আছে। দূর থেকে কোনো মসজিদে কুরআন তেলাওয়াত ভেসে আসছে আবিরের কানে। কুরআন তেলাওয়াতের মিষ্টি মধুর সুমধুর কণ্ঠ ভেসে আসতে আবির উঠে দাঁড়ালো, তারপর ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের ভেতরে গিয়ে পানিতে হাত রাখতে হাত জ্বালা দিয়ে উঠল। আবির এবার নিজের হাতের দিকে তাকিয়ে দেখল হাত থেতলে গেছে, এর থেকে রক্ত পড়েছে আর রক্ত শুকিয়ে রয়েছে। আবির নিজের আঘাতপ্রাপ্ত হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর ফ্রেশ হয়ে একেবারে অজু করে বেরিয়ে আসলো। আবির আলমারির ভিতর থেকে ফার্স্ট এড বক্স বের করে সোফায় বসলো, তারপর তার থেকে সেভলন আর তুলা দিয়ে হাতের কাটা জায়গাটা পরিষ্কার করে নিল, তারপর অ্যান্টিসেপটিক মলম দিয়ে সেখানে ব্যান্ডেজ করে নিল। এসব করার মধ্যে চারদিক থেকে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসলো। আজান শেষ হতে আবির ফজরের নামাজ আদায় করে নিল, তারপর বেডে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আবির ঘুমের রাজ্যে তলিয়ে গেল। আজ আমাদের প্ল্যান সাকসেস হচ্ছে। এইবার ওকে কিডন্যাপ করতে হবে, তারপর আসল খেলা। করবো কিডন্যাপ। আমাকে আর কি করতে হবে? তোমার ছুটি, আসতে পারো, টাকা সময় মতো পেয়ে যাবে। ওকে স্যার। বলে দিয়া তাজ ও ইহান থেকে বিদায় নিল। দিয়া চলে যেতে ইহান তাজের দিকে তাকালো। তাজ তার নিষ্ঠুর দুঃখর বুদ্ধি খাটিয়ে ইহানকে একটা নিষ্ঠুর বুদ্ধি দিল। যেই বুদ্ধি পেয়ে ইহান বলল, আমি এবার আমার বাবা মা বোনের মৃত্যুর প্রতিশোধ নিব। আবির চৌধুরী, রেডি থাক, তোর জম আসছে। বলে ইহান ও তাজ দুজনে উচ্চস্বরে হেসে উঠল। এদিকে ওদের হাসির সাথে তাল মিলিয়ে আরও একজন হেসে যাচ্ছে, ক্যাপ্টেন আগন্তুক। নিজের ফোনে থাকা সেই হিডেন ক্যামেরা সেট করার কানেকশন চেক করছিল, আর তখনই ওদের এমন অবস্থায় পায়। তারপর ওদের কথা শুনল, ওদের প্ল্যান শুনল। ইহানের শেষ কথা শুনেই ক্যাপ্টেন বলে উঠল, জম যে কার এসেছে সেটা তোদের প্ল্যানে তোরাই দেখতে পাবি। বলে সে ওদের মতো উচ্চস্বরের হাসিতে সামাল দিল নিজেকে। আবির, আবির। মাহমুদা প্রায় 10 মিনিট যাবৎ আবিরের রুমের দরজার কাছে দাঁড়িয়ে আবিরের দরজায় নক করছে আর আবিরকে ডাক দিচ্ছে। আবির এবার ঘুমো ঘুমো চোখে বিরক্তির সাথে উঠে এসে দরজা খুলে দিল। মাহমুদা দরজা খোলা পেতেই রুমের ভেতরে ঢুকে তার চোখ বড় বড় হয়ে গেল। রুমের অবস্থা বেহাল, সব জিনিস এখানে সেখানে ছড়ানো, আর মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। মাহমুদা এবার আবিরের দিকে ভালোভাবে তাকাতেই আবিরের ব্যান্ডেজ করা হাত দেখতে পায়। মাহমুদা গিয়ে আবিরের ব্যান্ডেজ হাত ধরে অশ্রুসিক্ত নয়নে আবিরকে বলে, এসব কি করে হলো আব্বু? জানি না। জানিস না মানে? এত হাত কেটে গেল কিভাবে? আম্মু, আমার ভীষণ ঘুম লাগছে, তুমি প্লিজ চলে যাও, আমি ঘুমাবো। এই কথা বলে আবির মাহমুদার কোনো উত্তরের অপেক্ষা না করে বেডে গিয়ে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো।
মাহমুদ আর কিছু না বলে নিচ থেকে সার্ভেন্টকে ডেকে আবিরের রুম পরিষ্কার করিয়ে নিল। পরিষ্কার হয়ে গেলে মাহমুদাও রুম থেকে বেরিয়ে গেল। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলল আবির। মাথাটা তার ভার ভার লাগছে। আবির নিজের হাত এনে মাথায় দিবে তো দিতে পারছে না। আবির এবার নিজের হাতের সাথে জোর খাটালো, তবুও পারছে না। আবির এবার ভালোভাবে অনুভব করে দেখে যে ওর 2 হাত বাঁধা, সাথে পাও বাঁধা। আবির বুঝতে পারছে না যে ও কোথায় আর ওর হাত পা এভাবে বাঁধা কেন। আবির এবার নিজের মাথায় একটু চাপ প্রয়োগ করলো। তারপর আস্তে আস্তে ওর সব মনে পড়ে গেল। আবির ঘুম থেকে একেবারে দুপুরে উঠেছিল, তারপর ফর্মাল গেটআপে বাসা থেকে বেরিয়ে আসে। মাহমুদা খাওয়ার জন্য ডাকলেও আবির না খেয়ে বেরিয়ে পড়ে। আবির গাড়ি নিয়ে যাচ্ছিল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অনেক দূর পথ চলে আসে আবির এখন জায়গায় আছে। যে জায়গায় আছে সেটা নিরিবিলি একটা জায়গা, কোনো কাকপক্ষী নেই এখানে। আবির নিজের মতো গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা বাচ্চাকে দেখে মাঝ রাস্তায় বসে বসে কান্না করতে। আবির গাড়ি থামিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে বাচ্চাটার কাছে গেল। তারপরে বাচ্চাটার কাছে হাঁটু মুড়ে বসে কিছু জিজ্ঞেস করবে তার আগে কেউ একজন আবিরের মাথায় রড দিয়ে জোরে আঘাত করে। আঘাত এত জোরে ছিল আবির মাথা ধরে পেছনে তাকিয়ে দেখার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আর কিছু মনে নেই ওর। আবির এবার দুর্বল কণ্ঠে বলল, এই কে আছো? এখানে আমাকে কে নিয়ে এসছে? আবিরের প্রশ্নের উত্তর দিতে দুজন ওকে বন্দি করে রাখা রুমে প্রবেশ করলো। আবিরের সামনে 2টা চেয়ারে তারা বসলো। তারা বসতে হুট করে একটা ডিম লাইট জ্বলে উঠল। আলো জ্বলে ওঠায় আবির চোখ বন্ধ করে নিল, তারপর চোখ খুলে সামনে তাকালো। তারপর অবাক কণ্ঠে বলল, ইহান তুই? ইহান পায়ের উপর পা তুলে বসতে বসতে বলল, যাক, তাহলে আমার কথা মনে রেখেছিস। আমি তো ভাবলাম আমার বাবা মা বোনকে মারার পরে আর আমার কথা তোর মনেই থাকবে না। বিশ্বাস কর ইহান, আমি আঙ্কেল আন্টি বোনকে মারিনি। ইহান হুঙ্কার ছেড়ে বলল, জাস্ট শাট আপ। তোর ওই মুখে আমার বাবা মা বোনকে ডাকবি না। আমার কথা শোন। আবিরের কথা কেড়ে নিয়ে ইহান বলল। ইহান ও নিজের কথা শেষ করতে পারল না, তার আগেই ওর মাথায় ওকে রড দিয়ে আঘাত করে। ইহান সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরে। ইহানের এমন অবস্থা দেখে আবির চিৎকার দিল, ইহান। এদিকে ইহান পেছন ঘুরে দেখে যে ওকে কে মেরেছে। পেছনে তাকাতে ইহান শকড হয়ে গেল, কারণ তাজ হাতে রড ধরে তার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। ইহান অতি শকডে কথা বলতে পারছে না। তাজ এই সময়টা কাজে লাগিয়ে ইহানকেও আবিরের পাশে বেঁধে রাখলো। আর ইহান চুপচাপ রোবটের মতন সব দেখতে লাগলো। ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা কে, তাজ নাকি অন্য কেউ। তাজ এবার তাদের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে উঠে বসলো। তারপর মুখ থেকে চ চ সূচক শব্দ করে বলল, খুব সুন্দর লাগছে এইবার 2 বেস্ট ফ্রেন্ডকে। কুত্তার বাচ্চা, সাহস থাকলে আমাকে ছেড়ে দে। আবিরের কথা শুনে তাজ ঠান্ডা স্বরে বলল, কুল কুল, এত হাইপার হচ্ছিস কেন? আমরাই তো। আমার নাম ময়ফুট। তাজ এবার উঠে ইহানের কাছে গেল, গিয়ে বলল, কি ব্যাপার, তোর মুখ এমন ফাটা বেলুনের মতন চুপসে গেছে কেন? ইহান তবুও নিশ্চুপ। তাজ এবার বলল, তোদের 2জনকে একটা সত্যি কথা জানাই। আমি চাই তোরা মরার আগে সত্যিটা জেনে মর, যাতে মোরও আফসোস না করতে পারিস। তোর মতো জঘন্য মানুষের আর কি সত্যি আছে? তাজ এবার শেষে ভাবলেই ভাবে বসে বলল, ইহানের পরিবারকে আমি মেরে ফেলেছি, ডাইরেক্ট খুন করেছি। তাজের এমন কথা শুনে ইহান আর আবির একসঙ্গে পড়ল। কি? তাজ কানে আঙুল দিয়ে বলল, আরে মেয়েদের মতো চিৎকার কেন করছিস? বলে তাজ আবারও ইহান ও তাজের দিকে তাকিয়ে বলল, আমার মারার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তারা আমায় অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল, তাই মেরে ফেললাম ওদেরকে। আর সেটা সম্পূর্ণ দোষ চাপালাম আমার প্রাণের প্রিয় বন্ধু আবিরের ঘাড়ে। তাজের এমন কথা শুনে ইহান তীব্র অপরাধ বোধ হয়ে আবিরের দিকে তাকালো। আবির ইশারায় ইহানকে আশ্বস্ত করলো। ইহান এবার তাজকে বলল, কি এমন ক্ষতি করেছিল যে তুই তাদের মেরে ফেলতে 2 বার ভাবলি না? তাজ এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, এই তো, এইবার মেইন পয়েন্টে এসেছিস। আমার অনেক কালো টাকার ব্যবসা আছে, এর মধ্যে সব থেকে বেশি কালো টাকা ইনকাম করি নারী পাচার করে। তো সেদিন রাতে তোর বাবা মা বোন যেন কোথায় গিয়েছিল সেটা জানি না, কিন্তু আমি যখন মেয়েদের দেখে ট্র্যাক ভর্তি করছিলাম, ঠিক সেই মুহূর্তে তোর বাবা মা বোন আমাকে দেখে ফেলে। খুব বোকা তারা, তাই তো বোকামি করে আমাকে আবার ডাকলো। যদি না ডাকতো বেঁচে যেত। তবু আমি তাদের টাকা দিতে চেয়েছি, মুখ বন্ধ করতে বলেছি, কিন্তু জেদ খুব তোর বাবা মা আর বোনের, তাই জায়গায় শুট করে মেরে ফেলি।
পরের দিন খবর আসলো আবির দেশে ফিরেছে। তাই নিজের তুখোড় বুদ্ধি খাটিয়ে মিছিমিছি ব্লাস্ট করাই আবিরের গাড়ির পাশে। আর প্ল্যান মতো আবির বেরিয়ে আসলো। আর সেই সময় আমিও তোকে ভুলভাল বুঝিয়ে সেখানে নিয়ে গেলাম। আর তুইও সব বিশ্বাস করলি, করার কথা, কারণ প্ল্যানটা এমনভাবে করেছি যে কেউ দেখলে বলে দিবে যে আবির এই কাজের হেড। আর এখানে আমার ভাড়া করা মিথ্যা মিথ্যা সাংবাদিকদেরও নিয়ে আসি, যাতে পুরো ব্যাপারটা তুই বিশ্বাস করিস এবং আবিরকে ঘৃণা করে আমার কাজ করে দিস। ইহান অবাক চোখে তাকিয়ে বলল, তার মানে তুই আমাকে গুটি হিসেবে ব্যবহার করেছিস? আমার প্রাণের বন্ধু, নাও তোদের সবকিছু ক্লিয়ার করে দিলাম, কোনো সংকোচে রাখলাম না। এবার তোদের কোনো শেষ ইচ্ছা থাকলে বল, সেটা পূরণ করার চেষ্টা করব। বলতে বলতে হাতে থাকা পিস্তলটা আবিরের দিকে তাক করলো, তারপর আবারও বলল, আমার জানের প্রিয় বন্ধু, শেষ ইচ্ছা কি আমাকে বল, আমি পূরণ করব। হাজার হোক, তুই আমার জানের জিগার দোস্ত। তোর কোনো ইচ্ছে থাকলে বলে ফেল, নয়তো 5 মিনিটের বেশি সময় ধরে হলে উপরে যাওয়ার টিকিট আমি কেটে দিচ্ছি। কথাটা বলতে বলতে ক্যাপ্টেন আগন্তুক তার টিম নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। এমন কথা আর চেনা কণ্ঠস্বর শুনে তাজ, আবির, ইহান সবাই রুমটার দরজার দিকে তাকালো। আর তাকাতে সবাই যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। ওরা তিনজন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবির বিশ্বাস করতে না পেরে অবাক কণ্ঠে বলে উঠল, মিম, আহা মিম, এইখানে না, ওইখানে আমি পাবলিকাল পলিসি। মিমের এমন কথা শুনে ওরা তিনজন খুব অবাক হলো। ওদের অবাক হওয়ার মধ্য দিয়ে মিম বলল, রাজা, তুমি মিস্টার আবির অ্যান্ড মিস্টার ইহানকে বাঁধনমুক্ত করো, আর ইলিয়াস তাসকে হ্যান্ডকাপ পরাও। মিমের কথা শুনে ইলিয়াস আর রাজা একত্রে বলে উঠল, ইয়েস ক্যাপ্টেন। বলে নিজেদের কাজ করতে লাগলো। তাজকে হ্যান্ডকাফ পরানো হলে মিম তাজের কাছে গিয়ে এগিয়ে যায়, তারপর তাজের গালে জোরে একটা থাপ্পড় মেরে বলল, এটা তোর মাদক ব্যবসার কারখানাগুলোর জন্য। বলে মিম তাজের আরেক গালে সজোরে চড় মেরে বলল, এটা নারী পাচারকারীর জন্য। মিম আবারও তাজের গালে থাপ্পড় মেরে বলল, ইহান ভাইয়ের পরিবারকে হত্যা করার জন্য। মিম আবারও তাজের গালে থাপ্পড় মেরে বলল, আমার স্বামীকে আঘাত প্রাপ্ত করে এইখানে কিডন্যাপ করে আনার জন্য। মিম আবারও তাজের গালে থাপ্পড় মারতে যেতেই হুমায়রা বলল, ক্যাপ্টেন, এইটুকু সাজা তো ওর কিছু হবে না, আইনের সাজা ব্যবস্থা করবে। ফাও ফাও নিজের এনার্জি নষ্ট করছেন কেন? হুমায়রার কথা শুনে মিম হাত নামিয়ে নিল, তারপর রাজাকে বলল, এই কুত্তার বাচ্চাকে আমার সামনে থেকে নিয়ে যাও রাজ। ওকে ক্যাপ্টেন। বলে রাজ তাজকে নিয়ে বেরিয়ে গেল। রাজা চলে যেতে মিম নিজের রাগ নিয়ন্ত্রণ করে ইলিয়াসকে বলল, ইলিয়াস, তুমি ইহান ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এত শর্ট খেয়ে উনি মনে হয় ট্রমায় চলে গেছে। ইলিয়াসও আর কোনো কথা না বাড়িয়ে মিমের থেকে বিদায় নিয়ে ইহানকে নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে গেল। সবাইকে যেতে দেখে হুমায়রার আর মুস্কানও বেরিয়ে গেল। সবাই চলে যেতে মিম নিজের রাগ সংবরণ করে আবিরের দিকে এগিয়ে আসলো। মিম আবিরের কাছে এসে মুচকি হেসে বলল, কি স্যার, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসে যাবেন না? আমার কাছে খবর আছে আপনি নাকি কাল থেকে কিছু খাননি। এটা কি ঠিক হয়েছে? মিমের এমন কথা শুনে আবির বলল, তুমি কে, সত্যি করে বলো তো। মিম আবিরের জামার বোতাম লাগাতে লাগাতে বলল, আমি হলাম আবির বিন চৌধুরীর মিসেস আবির বিন চৌধুরী। আর সব থেকে বড় পরিচয় হলো আমি আবির নামক এক রাজার নিধারানী। আবির নামক রাজার মনের রাজ্যের রানী আমি। মিম, কথা ঘোরাস না। এসব কি তুই কবে হলি, কিভাবে হলি? একবারে তো আমাকে বললি না এসব। মিম আবিরের বুকে মাথা রেখে বলল, কাউকে আজও বলিনি, কারণ আমি সিক্রেট পলিসি। আমার পরিচয় সবসময় গোপন রাখতেই হয় জান। বুঝলাম সব, কিন্তু কিভাবে কি হলো এটা বল। মিম আবিরের বুকে আঁকু বাকু করতে করতে বলল, সব বলবো, আগে তুমি কিছু খাবে তারপরে। আবির মিমকে নিজের বুক থেকে উঠিয়ে মুখে হাত দিয়ে বলল, আগে আমাকে সব বল, না তো আমি কিচ্ছু খাবো না। মিম আবিরের এমন কথা শুনে বুঝে গেল যে আবিরকে আগে সব বলতে হবে, তারপরে সে খাবে, নয়তো খাবে না। তাই
অগত্যা মিম আবিরকে রুমের বাইরে নিয়ে আসলো। বাইরে থাকা মিমের গাড়ির কাছে মিম আবিরকে নিয়ে গেল। তারপর দুজন একসঙ্গে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। কালো তিমির আঁধারে ঢাকা রাতের আকাশের দিকে তাকিয়ে মিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। ফাইনাল এক্সামের আর মাত্র 1.5 মাস বাকি। একদিন আমার কলেজে আমার এক ফ্রেন্ড মুসলিমার আঙ্কেল আসে। সে একজন আর্মি, সেও সিক্রেট আর্মি হিসেবে আছে। তো সেই দিন এসে আমাদের ক্লাসের ভিতরে ঢুকে এমনভাবে আমাদের পুরো ক্লাস খুঁজছিল যেন কাউকে খুঁজছে। হুট করে আঙ্কেল আমার কাছে এসে বলল, তোমার নাম কি মা? আমি তখন বললাম, আমার নাম তাসনিধা সাইয়দ মিম। আঙ্কেলটা তখন আমাকে বলল, মা 1 মিনিটের জন্য আমার সাথে আসবে? আমিও কোনো কিছু না ভেবে চলে গেলাম। শুধু আমি না, আমার ক্লাসে আরও 3-4টা মেয়েকে ডেকে নিয়ে যায়। আঙ্কেলটি আমাদের স্পেশাল ক্লাসরুমের ভিতরে নিয়ে বসলো। তারপর সবাইকে একে একে যেতে বলল পিপি। তারপর সবাই গেল এক এক করে। এরপরে তারা যখন বেরিয়ে আসলো তখন তাদের মুখ কেমন থমথমে হয়েছিল। একে একে সবাই রুমে ঢুকে বেরিয়ে গেল। আমি ছিলাম সবার শেষে। সবাই চলে যাওয়ার পরে যখন আমি ক্লাস রুমে ঢুকলাম তখন আঙ্কেল আমাকে বলল, আসো মা, আসো। আমিও গেলাম সেখানে। তারপর আঙ্কেল দেখি 2 হাতে 2টা জিনিস ধরে আছে। এক হাতে ছিল আর্মিদের ক্যাপ আর এক হাতে ছিল আমাদের দেশের পতাকা। এগুলো দেখে আমি আঙ্কেলের দিকে তাকালাম। আঙ্কেল মুস্কি হেসে বলল, এর মধ্যে যে কোনো একটা তোলো মা। আমি যখন ভয়ে ভয়ে যে হাতে পতাকা ছিল সেই হাত থেকে পতাকা তুলে নিলাম। আর তখনই আঙ্কেল বলে উঠল, ইয়েস, আমি জানতাম তুমি পারবে। আমি অবাক হয়ে বললাম, কি পারবো আঙ্কেল? তখন আঙ্কেলটি বলল, তোমাকে পিপি এর জন্য বেছে নেওয়া হয়েছে। আমি অবাক হয়ে বললাম, আমাকে? তখন তিনি আমাকে সব কিছু বুঝিয়ে বললেন আর এটাও বলে দিলেন যে আমরা সিক্রেট, এটা কাউকে বলা যাবে না, এমনকি নিজের পরিবারকেও না। উনি আমাকে সব বুঝিয়ে দিলেন। তারপরে আমাদের ট্রেনিংয়ের জন্য নেওয়া হলো। টানা 2 মাস ট্রেনিংয়ে ছিলাম। আমি কাউকে এ কথা বলিনি। তারপরে আমার মিশন শুরু হলো। আমার ছোট একটা টিম ছিল উপরমহল থেকে। এই যে রাজা, ইলিয়াস, মুস্কান, হুমায়রা, এরাও আমাদের মতো কলেজের স্টুডেন্ট। এদেরকেও আমার মতো পরীক্ষা করে আনা হয়েছে সিক্রেট হিসেবে। তারপরে আমাদের উপর অনেক মিশন পড়ল। আমরা আমাদের বুদ্ধি আর সাহসিকতা দিয়ে সব মিশন সাকসেস করলাম। আমাদের কাজেও উপরমহল অনেক সন্তুষ্ট ছিলেন। তাই আমাদের উপর সিক্রেট মিশন পড়ল তাজের নজর রাখা, খারাপ মানুষ হলে মুখোশ খুলে ফেলা। দেন তাজের পিছু লাগলাম। এতে করে আমার আপনার ও ইহান ভাইয়ারও খোঁজ নিতে হলো। আপনি যে দেশে এসেছিলেন এটা আমি আগে থেকে জানতাম। এমনকি আমাদের প্রথম দেখা সেই আমার ফ্রেন্ডকে প্রপোজ করতে গিয়ে আপনাকে প্রপোজ করা, এসব আমার প্ল্যানই ছিল। আমি ইচ্ছে করে ভুল রাস্তা ধরে আপনাকে এসে প্রপোজ করলাম। সেখান থেকে তোমার উপর আমার সব সময়ের জন্য নজর চলে গেল, কারণ তাজের প্রথম টার্গেট মিস্টার আবির বিন চৌধুরী। তো স্যার, আর কিছু জানতে বাকি আছে? বলে মিম আবিরের দিকে ঘুরল। আবির এবার মিমকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, কালকে যে। আবিরের কথা কেড়ে নিয়ে মিম বলল, আমি জানতাম আগে থেকে সব। আর দিয়া আমার প্ল্যান আরও সহজ করে দিয়েছিল। আর আপনাকে যেসব বলেছিল সেগুলো সব নাটক করে মিথ্যে বলেছিল। না হলে তো আমি বাসা থেকে বেরিয়ে যেতে পারতাম না, আর না তাদের প্ল্যান সাকসেস হতো, আর না আজকে খেল খতম করতাম। বুঝেছেন স্যার? আবির মিমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বউ সব বুঝেছে। এই আপনি কি করছেন এটা? চুপ কর, আমার ইচ্ছা আমি যা খুশি তাই করব। মিম আর কোনো কথা না বলে আবিরের কার্যকলাপ দেখতে লাগলো। আবির মিম নিজ হাতে সাজিয়ে দিচ্ছে। একটু আগে আবির মিমকে এসে বলল যে তাড়াতাড়ি রেডি হতে, কোথাও নাকি যাবে, আর শাড়ি পরতে বলেছে। মিম একটা নেভি ব্লু রঙের চামদানি শাড়ি পরে নিল। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে যখন সাজতে লাগবে তখনই আবির আসলো। এসে মিমকে নিজের দিকে ঘুরিয়ে সাজিয়ে দিতে লাগলো। আবির প্রথমে মিমের কানে দুল পরিয়ে দিল, তারপর ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়ে দিল, চোখে গাঢ় কাজল দিয়ে দিল, তারপর চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর করে আছড়িয়ে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে রাখলো। আবির সাজানো শেষেই মিমকে দেখতে লাগলো। আবির মিমকে দেখার মাঝে কপাল কুঁচকে বলল, কি যেন একটা মিসিং।
মিমও ওর ভ্রুকুচকে বলল, কি মিসিং? আবির এবার ভালোভাবে দেখে নিল। তারপর ড্রেসিং টেবিল থেকে নেভি ব্লু রঙের কাচের চুড়ি বের করলো। তারপর মিমের হাতে আস্তে করে ঢোকাতে লাগলো, যাতে মিমের ব্যথা না লাগে। মিম মুচকি হেসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সাজানো শেষে মিমকে দেখে বলল, নো পারফেক্ট। মিম যেন লজ্জা পেল আবিরের কথায়। তারপর সে উঠে গেল। আবির এখনও মিমের দিকে তাকিয়ে আছে। মিম এবার ভ্রুকুচকে আবিরকে বলল, কি স্যার, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আবির ঘোরের মধ্যে থেকে বলল, আমার পিচ্ছি পরিটাকে দেখছে। মিম আবিরের বুকে এক হাত দিয়ে ধাক্কা মেরে বলল, দেখ জানতো, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। আবির ঘোর থেকে বেরিয়ে এসে রেডি হতে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরে আবির বেরিয়ে আসলো। আবির মিমের সাথে ম্যাচিং করে নেভি ব্লু রঙের পাঞ্জাবি পরেছে। আবির নিজের চুল আঁচড়ে নিল একটু। তারপর চোখে সানগ্লাস পরে মিমের কাছে এসে মিমের দিকে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে বলল, চলেন ম্যাডাম। মিম মুচকি হেসে আবিরের হাতের পরে হাত দিল। তারপর তারা দুজনে অজানা গন্তব্যে পাড়ি জমালো। তাজকে আইনের হাতে তুলে দেওয়া হয়, কোর্টে তার বিচার করা হয়। সে নারী পাচারকারীতে ছিল, আরও অনেক মেয়ের সতীত্ব নষ্ট করে দিয়েছে। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের কাছে নেশা জাতীয় জিনিস বিক্রি করায় কোর্ট রায় দেয় তাজের ফাঁসির। মিস্টার রহমান আর মিসেস রহমান ছেলের কুকীর্তি শুনে আর কিছু বলেনি। তারা নিজেরাও মেনে নিল ছেলের ফাঁসি হওয়া উচিত। এমন ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এক সপ্তাহ জেলের ঘানি টানার পরে তাজকে ফাঁসি দেওয়া হয়। দুনিয়া থেকে এক জালিমকে বিদায় দেওয়া হয় চিরতরের জন্য। 3 মাস হয়ে গেছে মিহির ইউএসএ গেছে। মিহির চলে যাওয়া আর কেউ খুশি না হতে পারলেও রুবাইয়া অনেক খুশি হয়েছে। কিন্তু হুট করে ওর হাসি মুখ উবে গেল। নিজের মধ্যে কেন জানি গিল্টি ফিল হচ্ছে খুব। এর একমাত্র কারণ কি মিহির? মিহির চলে যাওয়ার 1 মাস হয়ে গেলেও যখন মিহির দেশে আসে না, তখন মালিহা অনেক কান্না করে। জিজ্ঞাসা করে কবে আসবে। প্রত্যুত্তরে মিহির শুধু বলে, আল্লাহ যেদিন আমাকে দেশে নিয়ে যাবে আমি সেই দিনই যাব। মিহিরের এমন কথা শুনে সবাই বুঝতে পারে মিহির দেশে আসবে না। এই জন্য মালিহার মাহমুদা প্রত্যেক দিন চোখের জল ফেলে। রুবাইয়া তার খুপিদের এমন কান্না করতে দেখে নিজের মধ্যে অনেক গিল্টি ফিল অনুভব হয়। কারণ মিহির তার জন্যই চলে গেছে। সে বলেছিল চলে যেতে, তাই তো নিজের দেশ থেকে, নিজের আপনজনদের থেকে আজ বহু দূরে আছে। রুবাইয়া এখন সবসময় আনমনা হয়ে থাকে। কারোর সাথে তেমন মিশে না, কথা বলে না, সবসময় এক জায়গায় চুপচাপ বসে থাকে। এখনও তাই রুবাইয়া বেলকানিতে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে। এমন সময় মিম এসে রুবাইয়ার কাঁধে হাত রাখল। এতে রুবাইয়ার কোনো ভাবান্তর হলো না। সে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। মিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুবাইয়ার পাশে বসল। রুবাইয়ার এমন মন খারাপের কথা আর কেউ না জানলেও মিম সব জানে। মিম আজ 2 দিন এসেছে খান মঞ্জিলে। এসে দেখেই চলেছে রুবাইয়াকে। মিম আগ বাড়িয়ে কথা বলে, এটা ওটা জিজ্ঞেস করলে হুঁ আর হ্যাঁ ছাড়া কোনো উত্তর দেয় না। রুবা, এমন করছিস কেন তুই? আমার কিন্তু ভালো লাগছে না একদম। তোর এই শুকনো মুখ দেখলে আমার ভীষণ কান্না পায়। তুই জানিস না তোর কষ্টে আমার বুকটা ফেটে যায়। আর এটা জেনেও তুই আজ 2 মাস ধরে এমন করে আছিস। আমাকে কষ্ট দিতে তোর ভীষণ ভালো লাগছে, তাই না? রুবাইয়া এবার নিজেকে আর ধরে রাখতে পারল না। মিমের বুকে হামলে পড়ল। মিমকে জড়িয়ে হু হু করে কান্না করে উঠল। মিম রুবাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার সোনা বোন, কান্না করছিস কেন? রুবাইয়া ফোপাতে ফোপাতে বলল, ম্যাম, আমি অনেক ভুল করে ফেলেছি। আমার এখন নিজের প্রতি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। আমি কিভাবে পারলাম এতটা নিষ্ঠুর হতে? মিম এবার হুট করে প্রশ্ন করল রুবাইয়াকে, ভালোবাসিস মিহির ভাইয়াকে? মিমের এমন প্রশ্ন শুনে রুবাইয়া মিমকে ছেড়ে নিজের চোখের পানি মুছতে মুছতে বলল, কি সব বলছিস? আমি কেন ওকে ভালোবাসতে যাব? আমার তো শুধু কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার জন্য সে তার আপনজন থেকে বহু দূর। তাই তো ফুপিরা কান্না করে। সব সময় নিজের প্রতি কেমন একটা গিল্টি ফিল হয়। জাস্ট আর কিছু না, ভালোবাসার ভ নেই ওর জন্য আমার হৃদয়ে। মিম এবার নীল আকাশের দিকে তাকিয়ে বলল, কথাগুলো কি মন থেকে বলছিস, নাকি আত্মসম্মান বোধের জন্য মুখে যা আসছে সেটাই বলছিস? তোকে জোর করছি না, শুধু একটা কথাই বলবো। নিজের আত্মসম্মান একপাশে রেখে মনের কথা শোন। মন কি বলে এটা শোন, তাহলে দেখবি তুই প্রশ্নের উত্তর পেয়ে যাবি।
বলে মিম রুবাইয়ার কাছ থেকে উঠে গেল। যাওয়ার আগে আবারও রুবাইয়াকে বলল, মিষ্টি বোন আমার, বেশি কিছুই বলিস না, শুধু বলছি মনের কথা শুনে একটু, ব্যাস এতেই হবে। বলে মিম চলে গেল। আর এদিকে রেখে গেল হাজারো প্রশ্নের উত্তর খোঁজার জন্য রুবাইয়াকে। রুবাইয়া মিমের কথা ভাবতে ভাবতে আনমনে বলে উঠল, সত্যিই কি আমার মন মিহিরকে ভালোবাসে? পরপরই তখনই নিজেই নিজেকে শাসিয়ে বলে উঠল, রুবাইয়া না, তুই মিহিরকে কখনোই ভালোবাসতে পারিস না। তুই তো মিহিরের বিদেশ যাওয়ার জন্য দায়ী, তাছাড়া আর কিছু না। তাই তোর কষ্ট লাগছে। কিন্তু মিম কি বলে গেল? মনের কথা শুনতে থাক, বাল শুনবো আমি। বলে রুবাইয়া আবারও আনমনা হয়ে গেল। বাসায় কবে যাবে? যাব না আর বাসায়। আবির ভ্রুকুচকে বলল, কেন যাবেন না ম্যাডাম? মিম গাল ফুলিয়ে বলল, আপনার জানের প্রাণের ভাই আমার মিষ্টি ছোট বোনটার অবস্থা কত খারাপ করে দিয়েছে। কি দোষ আমার বোনের? এত কষ্ট দিচ্ছে কেন আপনার ভাই? আবির ভাবলেশীন ভাবে বলল, আমার ভাইয়ের তো কোনো দোষ নেই। রূপে চলে যেতে বলেছে, তাই ও চলে গেছে। এখন কষ্ট পাওয়ার মানে কি? মিম এবার আবিরের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আপনি এমন কথা বলছেন? হ্যাঁ বলবেনই তো, আপনার ভাই বলে কথা। আমার বোন মরে গেল, আপনার কি? থাকেন আপনি আপনার ভাইকে নিয়ে, আমি আমার বোনের কাছে যাচ্ছি। এই বলে মিম উঠে চলে যেতে নিলেই আবির মিমের হাত ধরে আটকে দেয়। হাতে টান পড়ায় মিম পেছন ফিরে আবিরকে বলল, হাত ধরেছেন কেন? ছাড়েন। বলে মিমকে টান দিয়ে নিজের কোলের উপর বসায়। তারপর মিমকে জড়িয়ে ধরে বলল, রাগ করছে কেন? ওইটা তাদের ব্যাপার, ওরা সলভ করে নেবে। আমরা তৃতীয় পার্সন, তাদের মধ্যে যাবো কেন? আর তোর বোন তো এখন আমার ভাইটাকে ভালোবাসে না। আমার ভাই এটুকু করেছে বলে সহ্য করতে পারছে না। আর তোর বোন যখন ভাইটাকে এত কষ্ট দিল, তবুও সে বুকে হাজারো কষ্ট জমা রেখে হাসি মুখে জীবন কাটাচ্ছে। আর কয়দিন বা মাস, এমনকি বছর যাক, দেখবি রুবাইয়া নিচে গিয়ে মেহেরকে ধরে আনবে। তখন মেহের না বলতেও পারবে না। কথাটা লিখে রাখ কোথাও। মিম আবিরকে বলল, এত শিওরলি কিভাবে বলছেন? আবির অ্যাটিটিউডের সাথে বলল, আরে এসবে তো আমার পিএইচডি পাস, এসব আমি ভালো করে জানবো। মিম আবিরের দিকে তাকিয়ে বলল, পিএইচডি কিভাবে করেছেন আমাকে বলবেন? এখন পারবো না বলতে। আমার এখন ভীষণ প্রেম পাচ্ছে। তো এসব প্রশ্ন বাদ দিয়ে আমাকে ফোকাস কর। মিম কপাল কুচকে বলল, আপনাকে আর কত ফোকাস করতে হবে শুনি? দেখাচ্ছে। বলে আবির মিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। আবিরের সাথে মিমও রেসপন্স করলো। আবির এবার মিমকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মিমকে বলল, এইভাবে ফোকাস কর আমাকে, তাহলেই হবে। আবিরের কথা শুনে মিম লজ্জায় মাথা নিচ করে নিল। এভাবে তাদের ভালোবাসার আরও একটা রাত কেটে গেল। আমু তুমি কান্না করছো কেন বলো তো? আমার শখ লাগছে তাই কান্না করছি, তোর কি তাতে? আচ্ছা তাই, ভালো করো কান্না, কিন্তু আমার সামনে কান্না কেন করছো? আমার ইচ্ছে তোকে বলবো না। কেন রাগ করে আছো আম্মু? Hey, Mir. Oh, hi Elena. How are you? I'm also fine. What are you doing now? এটা কি লিখছে? Let's talk to mom. What are you doing here? Oh, show me what you are talking about with your mother. Oh, sure. বলে আবির ভিডিও কলে থাকা তার মাকে দেখালো লিনাকে। মালিহা অপরিচিত মেয়েকে দেখে চোখের পানি মুছে নিল। এমন সময় মেয়েটা বলল, Hello, auntie. How are you? Why are there tears in your eyes? What made you cry? মালিহা পড়াশোনা করেছিল বলে একটু ইংরেজি সে পারে, তাই লিনার কথার উত্তরে বলল, Alhamdulillah, I'm fine. How are you? Something has a plan into my eyes, so I can't stop crying. Oh, well, auntie, stay well. I have an urgent matter to go to. Bye. বলে লিনা মিহিরের থেকে বিদায় নিয়েও চলে গেল। যাওয়ার আগে মিহিরের সাথে হাঁক করলো। এদিকে মিহিরকে হাঁক করতে শুধু মালিহা দেখে না, তার পাশে বসে থাকা রুবাইয়াও দেখে। সে অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। মিহিরের সাথে কথা বলার পুরোটা সময় সেখানে ছিল। এখন মেয়েটা তাকে জড়িয়ে ধরায় রুবাইয়ার কেন জানি খুব খারাপ লাগছে, খুব রাগ লাগছে।
তার মন চাচ্ছে মেয়েটার চুল সব ছিঁড়ে ফেলে দেয়। রাক্ষসী মেয়ে মানুষ। এসব ভাবার মধ্যে মেয়েটা চলে যেতেই মালিহা মিহিরকে বলল, কে রে মেয়েটা? আমার ফ্রেন্ড লিনা। মালিহা ভ্রুকুচকে বলল, আচ্ছা, তো এইভাবে জড়িয়ে ধরলো কেন? ফ্রেন্ড হলেও সে তো মেয়ে। মিহির মালিহার কথাই হেসে বলল, আম্মু এটা বাংলাদেশ না, এটা ইউএসএ। এখানে সবকিছু নর্মাল, কোনো ম্যাটার না। আচ্ছা। রুবাইয়া এই কথা শুনে যেন একদম ভালো লাগলো না। কেন ম্যাটার না? কেন এভাবে জড়িয়ে ধরবে? রুবাইয়া বুঝতে পারছে না ওর এমন হচ্ছে কেন, ওই মেয়েটার প্রতি ওর এত রাগ লাগছে কেন। এসব ভাবার মধ্যে হুট করে মালিহা মিহিরকে বলল, এনে রুবাইয়ার সাথে কথা বল। রুবাইয়া এই কথা শুনে কেন যেন বুকের মধ্যে কেউ হাতুড়ি পেটাতে শুরু করলো। সমস্ত দেহ যেন ঝংকার দিয়ে কেঁপেই উঠল। নিজে ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে কাঁপা কাঁপা হাতে ফোন ধরতে যাবে, তখনই মিহির বলে উঠল, আম্মু আমি এখন রাখছি, আমার মিটিং পড়ে গেছে, আল্লাহ হাফিজ। বলে কাট করে কল কেটে দিল। এভাবে মুখের উপরে রিজেক্ট করায় রুবাইয়া অনেক অপমানিত বোধ করল। ও অপমানিত হলেও যেন খারাপ লাগার মাত্রাটা বেশি ছিল। মিহির ওর সাথে কথা পর্যন্ত বলতে যাচ্ছে না, ওকে এখন ঘৃণা করতে শুরু করেছে। এসব ভেবে রুবাইয়া সেখান থেকে উঠে চুপচাপ নিজের রুমে চলে গেল। তারপর দরজা লাগিয়ে বেডে গিয়ে কোনো শব্দ ছাড়া নিশ্চুপ কান্না করতে লাগলো। আর মিহিরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে লাগলো। মিহিরের সাথে শেষ কথা যেটা হয়েছিল, মিহির যেটা বলেছিল, এখন যেন সে কথাটা বেশি বাজছে কানে। ভালোবাসিস না তো ঠিক আছে, দূরে চলে যাব। আর পাবি না আমার মতো ভালোবাসা, কেউ করবে না তোর জন্য পাগলামি। পারবি না আর কাউকে অপমান করতে। চলে যাব অনেক দূরে, খুঁজবি তুই আমার ভালোবাসা, বাট আফসোস তখন তুই আর পাবি না। আর এটাই তোর শিক্ষা হবে। এসব কথা রুবাইয়ার মাথায় 100 বার মনে আসছে। এতে যেন রুবাইয়া নিজেকে আরো নিঃস্ব মনে করছে। নিজেকেই নিজে বলল, আমার এমন হচ্ছে কেন? কেন তার পাশে মন্য মেয়েকে সহ্য করতে পারলাম না? কেন আজকে তার সেই দিনে বলা কথাগুলো আমার বারবার মনে পড়ছে? কি অনুভূতি আমার এসব? আমি কিছুই বুঝতে পারছি না। ছাদে এখন কি করছিস রুবা? অনেকক্ষণ ধরে কান্না করার ফলে রুবাইয়ার মাথা কেমন ভার হয়ে আছে, ভালো লাগছিল না কিছু। তাই ফ্রেশ হয়ে ছাদে এসে রেলিংয়ে 2 হাতে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের প্রকৃতি দেখতে লাগলো। এমন সময় মিমের এমন প্রশ্ন শুনে রুবাইয়া মিমের দিকে ফিরে বলল, এমনি দাঁড়িয়ে আছি, তুই এখন ছাদে? মিম রুবাইয়ার কাছে এসে রুবাইয়ার পাশে দাঁড়িয়ে বলল, আমিও এমনি এসেছি, দেখি তুই আনমনা হয়ে ছাদে দাঁড়িয়ে আছিস। রুবাইয়া ছোট করে বলল, ও। মিম রুবাইয়াকে জিজ্ঞেস করল, কি হয়েছে আগে বল। রুবাইয়া এবার নিজের মনের মধ্যে চেপে রাখা কথাগুলো বলল। এই কেমন অনুভূতি মিম আমার? কেন এমন হচ্ছে আমার? কিছুই বুঝতে পারছি না। এই অনুভূতির নাম কি? মিম এবার রুবাইয়ার ঘাড়ে 1 হাত রেখে বলল, কি হয়েছে আগে বল। রুবাইয়া এবার একে একে মিমকে সব বলল। যে মিহিরের ফোনে কথা বলা, একটা মেয়ে এসে মিহিরকে জড়িয়ে ধরা, তাতে ওই মেয়ের প্রতি এত রাগ, তারপর মিহির যখন তার সাথে কথা বলবে না বলে কাজের বাহানা দেওয়া, এতে করে তার এত কষ্ট লাগা, খারাপ লাগা সব বলল। মিহিরের বলা কিছু কথা বারবার মনে পড়া, কিছু অদ্ভুত অনুভূতি, সব কিছু খুলে বলে। মিম সব শুনে রুবাইয়াকে 1 হাতে জড়িয়ে ধরে বলে, তোর এই অনুভূতির নাম কি জানিস? না। তোর এই অনুভূতির নাম ভালোবাসার অনুভূতি। তুই মিহির ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস। রুবাইয়া সহসা মিমের দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই এসব? মিম রুবাইয়াকে নিজের দিকে ফিরিয়ে রুবাইয়ার থুতনিতে 1 হাত দিয়ে বলল, আমি যেটা বলছি ঠিকই বলছি। তুই মিহির ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস। আমি তোকে এর আগেও বলেছি মনের কথা শোন, কিন্তু তুই শুনিসনি, কারণ তোর তখন এই অনুভূতি ছিল না। আজকে তোর এই অনুভূতি আছে। আমি একটাই কথা বলবো, তুই মনের কথা একটু শোন, ঠান্ডা মাথায় ভাব, তাহলে তুই তোর হাজারো প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আর এখন আমার সাথে নিচে চল, সন্ধ্যা হয়ে গেছে, ছাদে থাকতে হবে না আর। মিম এবার রুবাইয়ার হাত টেনে নিজের সাথে নিয়ে ছাদ থেকে নেমে গেল।
আর রুবাইয়া হাজারো প্রশ্ন নিয়ে মিমের দিকে চেয়ে রইল। রুবাইয়া রুমে গিয়ে দরজা লাগিয়ে বেডে বসে মিমের বলা কথাটা ভাবতে লাগলো। আমি কি সত্যি মিহিরকে ভালোবেসে ফেলেছি? এই কথাটা রুবাইয়া মনে মনে 100 বার আওড়ালো। মিমের বলা কথাগুলো ভাবতে লাগলো। এভাবে রুবাইয়া নিজের উত্তর পেয়ে গেল যে ও সত্যি মিহিরকে ভালোবেসে ফেলেছে। নিজের মনের হাজারো প্রশ্নের উত্তর মেলায় রুবাইয়া খুশি হয়ে গেল। বিষাদে ভরা মনে আলো রশ্মি উকিয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই রুবাইয়ার মুখে আবারও আধার নেমে গেল। হঠাৎ জ্বলে ওঠা আলোক রশ্মি এক নিমিষেই নিভে গেল। চেয়ে গেল মনে অন্ধকার। রুবাইয়া ওইভাবে থেকেই আনমনে বলে উঠল, ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। আপনার ভালোবাসার অতল সমুদ্রের গভীরতায় আমি যে ডুবে গেছি। এই জীবনে আর বেরিয়ে আসতে পারবো না। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি কিভাবে তোমাকে পাবো? কিভাবে আমার মনের কোণে সদ্য জন্ম হওয়া এই ভালোবাসার অনুভূতির কথা তোমাকে বলবো? আমি এখন তোমার কষ্ট বুঝতে পারছি। এখন তোমার ওই কষ্টগুলো আমার বুকে এসে ছুরির মতো আঘাত করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আমার হৃদয়টা। আমার দেওয়া হাজারো অপমান তুমি কিভাবে সহ্য করেছো? আমি তো পারছি না এইটুকু সহ্য করতে। আমার নিঃশ্বাস যে আটকে আসছে। তুমি না, আমি তো নেই। কিভাবে পারছো এত কষ্ট বুকে জমা রেখে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে সবার সাথে ভালো থাকা নাটক করতে? রুকাইয়া আবিরকে বলে, ভাইয়া প্লিজ আমাকে হেল্প কর। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। ভাইয়া, আর তুমি মিহিরকে কিছু বলবে না, ঠিক আছে? আবির এবার রুবাইয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলবো না মেহেরকে। আর তুই এখন গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রুবাইয়া আবিরের থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে গেল। রুবাইয়া চলে যেতে আবির রুবাইয়ার একটু আগে বলা কথাগুলো ভাবতে লাগলো। আবির অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে। নিজের রুমে বসে অফিসের কাজ করছিল ল্যাপটপে। মিম এখনও রুমে আসেনি, ও নিচে বসে গল্প করছে। আবিরের কাজ করার মধ্যে হুট করে রুবাইয়া দরজায় নক করে বলল, আসো ভাইয়া। আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রুবাইয়ার দিকে তাকিয়ে বলল, আয়। রুবাইয়া আস্তে আস্তে রুমে প্রবেশ করল। রুবাইয়াকে আসতে দেখে আবির খাটের একপাশে হাত দিয়ে দেখিয়ে বলল, ওইখানে বস। রুবাইয়া বসে পড়ল। আবির এবার রুবাইয়াকে জিজ্ঞেস করল, কিছু বলবি? বলবো। আবির এবার ল্যাপটপ বন্ধ করে রুবাইয়ার দিকে তাকিয়ে বলল, বল, কি বলবি? আসলে হয়েছে। এত আসলে আসলে না করে যেটা হয়েছে সেটা বল। আর আমার সামনে তো সংকোচ বোধ করতে হবে না। যা বলবি সংকোচ বোধ ছাড়া বল। রুবাইয়া এবার জিভ দিয়ে 2 ঠোঁট ভিজিয়ে বলল, আমাকে ইউএসএ যাওয়ার ব্যবস্থা করে দিন ভাইয়া। আবির ভ্রুকুচকে বলল, হঠাৎ ইউএসএ যাবি কেন? প্রাণটা যে ওইখানে আছে, আর প্রাণবিহীন আমার এই নিথর দেহ দিয়ে কি হবে? রুবাইয়ার ঘোর প্যাঁচ কথার মানে আবির বুঝতে পারল, তাই 2 ভ্রু শীতল করে বলল, আচ্ছা ভাইয়া, আর একটা হেল্প লাগবে। কি? বাড়ির সবাইকে রাজি করাতে হবে তোমাকে, যেন আমার আর মিহিরের বিয়েতে সবাই রাজি থাকে। বিয়ে পর্যন্ত প্ল্যান করে ফেলেছিস? তো কি করব, তোমার ভাইকে আর একা ফেলে রাখতে পারছি না। আর বেশি দেরি করলে তোমার মতো অবস্থা হবে। আমি বাবা এত কষ্ট করতে পারবো না, তার আগে বলে রাখা ভালো। আচ্ছা, আমি দেখছি। এরপর কি হলো আমরা তো জানি। আবির যখন এই সব কথা ভাবছিল তখন মিম রুমে আসলো। এসে দরজা বন্ধ করলো। দরজা লাগানোর খট করে শব্দ হতেই আবির ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। মিম আবিরের কাছে আসতে আসতে বলল, কি স্যার, কি ভাবছেন এত? আমার ভাবার কি আর শেষ আছে? জানি তো কি ভাবছেন। এখন বলা যাবে না, একেবারে কালকে বলবো। কেন বলা যাবে না শুনি? আমি যখনই কোনো প্রশ্ন করি তখন আপনি পরে পরে ছাড়া কোনো দিন সঠিক উত্তরই দিলেন না। আর আমাকে যদি কিছু জিজ্ঞাসা করো, আমি যদি পরে বলি তাহলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেন। যতক্ষণ না আমি বলছি আমাকে ছাড় না, তখন বাধ্য হয়ে আমাকে বলতে হয়। এই কথা বলে মিম চলে যেতে নিলে আবির মিমকে আটকিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, রাগ করো কেন? সকলে সব জানতে পারবে, একটু অপেক্ষা করো। মিম শুধু ছোট করে বলল, আচ্ছা। আচ্ছা মিম,
তোকে কিছু জিজ্ঞেস করতাম। বলেন। আচ্ছা, রুবাইয়ের বিয়ের কথা ঠিক হচ্ছে নাকি? মিম একটু ভাবুক হয়ে তারপর বলল, আমি যত দূর জানি এখনো হয়নি। হলে নিশ্চয় আমি জানতে পারতাম। হঠাৎ এই প্রশ্ন যে? কালকে সব প্রশ্নের উত্তর পাবি। শুধু তুই একা না, তোর শ্বশুর বাড়ি আর তোর বাপের বাড়ির সবার সামনে কাল সকালে বলবো কথাটা। তারপর দেখি কে কি বলে। মিম ভ্রুকুচকে বলল, কি এমন কথা সবাইকে বলতে হবে? আবির এবার মিমকে কোলে করে নিয়ে বেডে শুয়ে পড়ল। তারপর মিমকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে পড়ল, এখন তো কথা বলতে হবে না, ঘুম পাড়, সকালে উঠলে সব জানতে পারবে। মিমও আর কোনো কথা না বলে আবিরের বুকে গুটি শুটি মেরে শুয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। কি সব বলছিস আবির তুই? চাচু, আমি যেটা বলছি সঠিকই বলছে। তাহলে আর কি, আমার আর কিছু বলার নেই। ছেলের খুশিতে আমি খুশি। এ কথা বলে শফিকুল রুবাইয়ার আব্বু সৈয়দ খানের কাছে গেল। তারপর বলল, ভাই, আমার ছেলের হয়ে আজকে তোমার কাছে আমি তোমার মেয়ের হাত চাচ্ছি। নিজের ছেলের জন্য তুমি কি দিবে? সৈয়দ খান আলী আহমেদ খানের কাছে গিয়ে বলল, কি বলবো ভাইয়া? আলী আহমেদ খান সে প্রথম থেকে চুপ আছেন, কোনো কথা বলছে না। এখন যখন আলী আহমেদ খানের কাছে জিজ্ঞেস করতে আসলো, তখন সবাই কিছু অনাকাঙ্ক্ষিত কথা শোনার জন্য তার মুখের দিকে তাকিয়ে আছে। আলী আহমেদ খান সবাইকে এক পলক দেখে নিল। এখন নায়ের উপরের ডিফারেন্স করছে কি হবে। আলী আহমেদ খান অনেক সময় ধরে চুপ থাকার পরে এখন রয়ে শুয়ে উত্তর দিল, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। এ কথা শোনা মাত্র সবাই একসঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ। আবির সকালে দুই বাড়ির মানুষকে এক জায়গায় করলো। তারপর আবির বলল যে, মেহের আর রুবাইয়া দুজন দুজনকে অনেক ভালোবাসে, আর মেহের এই ভালোবাসার কারণে দেশ ছেড়েছে। এখন আপনারা কি বলবেন বলেন, তাদের বিয়ে হবে কি না হবে ভাবেন। এটা শোনায় সবাই নির্বিকার চিত্তে বসে রইল, কারোর মুখে কোনো কথা নেই। আবির আবারও বলল, আর আপনারা যত তাড়াতাড়ি মেনে নেবেন তত তাড়াতাড়ি ভালো হবে, কারণ রুবাইয়াকে ইউএসএ পাঠাতে অনেক খেসারত করা লাগবে, টাইমও লেগে যাবে অনেক। তাই যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত ওদের ভালো। আবিরের এই কথা শুনে বাড়ির সকলে রুবাইয়াকে দেখে নিল, যে এখন মিমের পাশে দাঁড়িয়ে আছে গুটিসুটি মেরে। অনেক সময় নীরবতা বিরাজমান হলো সবার মধ্যে। এই নীরবতা ভেঙে শফিকুল বিন চৌধুরী বলল, তারপর কি হলো দেখলেনই তো। কেটে গেল 6টা মাস। এই 6 মাসে অনেকের জীবন পাল্টে গেছে। জান্নাতা নিবিড় পারিবারিকভাবে বিয়ে করে নিয়েছে, এমনকি মারিয়া ও মৌলিরও বিয়ে হয়ে গেছে তাদের প্রেমিক পুরুষদের সাথে। সবাই এখন নিজেদের সংসার নিয়ে ব্যস্তময় জীবন পার করছে। মিম, মিম, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? আমি ষাঁড়ের মতো চিৎকার করছি? তাছাড়া কি বলেন, ডাকছেন কেন? আমার শার্ট প্যান্ট কোথায়? সবকিছু খুঁজে পাচ্ছি না। মিম ওয়ার্ড্রবের কাছে গিয়ে একটা ড্রয়ার খুলে সেখান থেকে আবিরের জামা প্যান্ট বাহির করে আবিরের হাতে দিয়ে বলল, ধরেন। খোঁজেননি, মিথ্যে বলে যাচ্ছেন আবার। আমি এখন চলে যাচ্ছি, তুই নিচে বসে কি করছিস? আমার এখানে থাকবে। মিম চোখ ছোট ছোট করে বলল, আপনার এখানে কেন থাকবো আমি শুনি? আমার বোনটা চলে যাচ্ছে, তার সাথে একটু ভালোভাবে কথা বলবো না? তো আমিও তো চলে যাচ্ছে। আপনি তো যাচ্ছেন এয়ারপোর্ট পর্যন্ত রাখতে। আবির ওয়াশরুমে যেতে বলল, যে এখানে যায় না কেন, তুই এখন এখানে দাঁড়িয়ে থাক, আমি রেডি হয়ে এসে জানো তোকে পাই। এই বলে আবির ওয়াশরুমে ঢুকে গেল। 5 মিনিট পরে আবির রেডি হয়ে বেরিয়ে আসলো। মিম এখনো দাঁড়িয়ে অপেক্ষা করছে আবিরের জন্য। আবির এসে নিজের চুলগুলো সুন্দর করে সেট আপ করে নিল। তারপর মিমের কাছে গিয়ে মিমের কপালে একটা দীর্ঘ চুমুক দিল। মিম আবেশে চোখ বন্ধ করে নিল। নিচে চল এবার। বলে ওরা দুজন নিচে নেমে এলো। বাড়ির সকলকে বিদায় জানিয়ে রুবাইয়া পাড়ি জমালো ইউএসএ। প্রায় 6টা মাস লেগে গেছে রুবাইয়ার কাগজ ঠিক করে পাসপোর্ট বানিয়ে ভিসা লাগাতে। রুবাইয়া আবিরের সাথে যাচ্ছে। আবির রুবাইয়াকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবে। এর পরের গন্তব্য রুবাইয়া নিজে চলে যাবে। রুবাইয়ার অদ্ভুত অনুভূতিরা ধরা দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত মানুষকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগেছে মনে, সাথে সমস্ত দেহে শীতল অনুভব ছড়িয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষকে দেখবে, ছুতে পারবে জন্য। রুবাইয়ার এসব ভাবনার মধ্যে গাড়ি এসে থামল এয়ারপোর্টে। রুবাইয়া আবিরের থেকে সব কিছু ঠিকঠাকভাবে বুঝে নিয়ে আবিরের থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভেতর ঢুকে গেল। রুবাইয়া এয়ারপোর্টে ঢুকতে আবির গাড়ি নিয়ে নিজ গন্তব্যে চলে গেল।
টানা 10 ঘন্টা জার্নির পরে রুবাইয়া এসে পৌঁছালো মিহিরের ফ্ল্যাটের সামনে। রুবাইয়া গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে মিহিরের খোঁজে চলল। রুবাইয়া এখানে এসেছে আরও 1.5 ঘন্টা আগে। এসে নিজের সিম কার্ড তুলে আবিরকে ফোন দিয়েছে। তারপর আবির ওকে বলে দিল কোথায় যেতে হবে আর মিহিরও কোথায় আছে। আবিরের বলা জায়গায় রুবাইয়া চলে গেল। গিয়ে যা দেখল তাতে ওর মাথা একদম আগুন হয়ে গেল। রুবাইয়া দেখল মিহির একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটা হাসতে হাসতে মিহিরের গায়ে ঢলে পড়ছে। মিহিরের দিকে এগিয়ে গেল রুবাইয়া। মনে মনে ওই মেয়েটার মিহিরের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বলল, খাটাস, ইঁদুর, ছুঁচো মেয়ে, লজ্জা নেই, অন্যের জিনিসে পড়ে হুমড়ি খেয়ে পড়ে। আমি সুযোগ পাই তো চুল কেটে দেবো বচ্চাত মহিলা। আর মিহির, তোর খবর আছে। আমার ভাগ অন্যজনকে বিলিয়ে দিচ্ছিস, দাঁড়া তোর কি অবস্থা করবো দেখিস। রুবাইয়া মিহিরের কাছে এসে মিহিরের এক হাত জড়িয়ে ধরল। তারপর সে মেয়েটাকে খাঁটি বাংলায় বলল, এই অসভ্য পেতনি মেয়ে, তোর বকবকার হাসি বন্ধ কর। মুখ থেকে বাজে গন্ধ বেরো। ব্রাশ করিসনি কোনোদিন? আমার বমি আসছে। চুপ কর বিয়াদব মেয়ে। এদিকে মেয়েটা কিছুই বুঝতে পারেনি, তাই সে মিহিরের দিকে তাকালো। মিহির চোখের ইশারায় তাকে চলে যেতে বলল। মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন রুবাইয়া আবারও বলল, আর কোনোদিন যদি তোকে আমার জিনিসে ভাগ বসাতে দেখেছে তাহলে পেতনি তোর সব চুল আমি কেটে দেবো। এদিকে মিহির এক প্রকার শকড হয়ে দাঁড়িয়ে আছে। রুবাইয়াকে এখানে দেখে যখন মেয়েটাকে ওভাবে বলছিল, মিহির চুপচাপ দেখে গেল। কিচ্ছু বুঝতে পারছে না কি বলছে আর কেনই বা বলছে। রুবাইয়া এবার মিহিরকে ছেড়ে দিয়ে মিহিরের কলার টেনে ধরে বলল, আমার ভালোবাসার ভাগ অন্য মেয়েকে দিয়ে বেড়াচ্ছেন? রুবাইয়ার এহেন কথা শুনে মিহির বলল, তোমার ভালোবাসা মানে? নেকা, কিচ্ছু বোঝেন না। সত্যি কিছু বুঝতে পারছি না। আর তুমি এখানে কি করো? নিজের মূল্যবান জিনিস দিতে এসেছি। মিহির ভ্রু কুচকে বলল, কি মূল্যবান জিনিস? কাজী অফিসে চলেন বলছি। কাজী অফিসে কেন যাব? আমি যেতে বলেছি তাই যাবেন। মিহির কিছুই বুঝতে পারছে না, তাই রুবাইয়ার কথা মতো রুবাইয়াকে নিয়ে কাজী অফিসে গেল। কাজী অফিসে ঢুকতে ঢুকতে মিহির রুবাইয়াকে জিজ্ঞেস করলো, কাজী অফিস কি বাংলাদেশে ছিল না একটাও? ছিল তো, কিন্তু আমার জামাইটা তো আর ছিল না। জামাই না থাকলে বিয়ে করব কিভাবে? রুবাইয়ার এমন কথা শুনে মিহির অবাকের চরম সীমানায় সে এবার বলল, তুমি বিয়ে করবে এখন? নয়তো আমার জামাইকে উচিত শিক্ষা দিব কিভাবে? নিজের ভালোবাসার মানুষের মুখে অন্যজনের কথা শোনায় মিহিরের খুব কষ্ট হচ্ছে। ও নিজেকে ঠিক রাখতে পারছে না। পরক্ষণে মনকে শাসিয়ে বলল, একদম না। আমি তো ওকে ভুলতে চলে এসেছি দেশ ছেড়ে। ও যাকে খুশি তাকে নিয়ে খুশি থাকুক, আমার কি কিছুই না। মিহির এবার রুবাইয়াকে জিজ্ঞেস করলো, তো তোমার জামাই কোথায়? আমার পাশেই তো। মিহির এবার এপাশ ওপাশ খুঁজে বলল, কোথায়? রুবাইয়া আর উত্তর দিল না। গিয়ে সোজা চেয়ারে বসলো। মিহিরও আর কিছু না ভেবে চেয়ারে বসে পড়ল। কাজী রুবাইয়াকে জিজ্ঞেস করলো, বোনের নাম কি? রুবাইয়া মেহরাবিন খান প্রিয়া। বাবা মায়ের নাম? রুবাইয়া তার বাবা ও মায়ের নাম বলল। এবার কাজী বলল, বরের নাম? এদিকে বরের কথা শুনে মিহিরের বুকের ভেতরে যেন কেমন নিঃস্ব লাগছে। ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলবে এটা ভেবে বুকের ভেতরে জ্বলে যাচ্ছে। রুবাইয়া মিহিরকে এক পলক দেখে নিয়ে কাজীকে বলল, মেহের বিন চৌধুরী। বাবা মা? রুবাইয়া সেটাও বলে দিল। এদিকে মিহির যখন বরের জায়গায় নিজের নাম শুনল তখন অবাক হয়ে রুবাইয়ার দিকে তাকালো। রুবাইয়া মিহিরের এমন ফেস দেখে মুচকি হাসল, তবুও কিছু বলল না। কাজী রুবাইয়াকে কবুল বলতে বললে সে সঙ্গে সঙ্গে 3 কবুল বলে দেয়। এবার মিহিরকে বলতে বললে সে এখনো নিশ্চুপ হয়ে ঘোরের মধ্যে রুবাইয়ার দিকে তাকিয়ে আছে। রুবাইয়া এবার মিহিরকে হালকা ধাক্কা মেরে বলল, কি হলো, কবুল বলুন। মিহির ধাক্কা খেয়ে 3 বারের জায়গায় 4 বার কবুল বলল। এভাবে আর বাকি কাজ করে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। একটা কথা বলবো? বলেন ম্যাডাম। আমার হলুদের দিনে আমাকে কেউ একজন আগে এসে হলুদ লাগিয়ে যায়। এটা আপনি ছিলেন তাই না? কেন?
কিভাবে গিয়েছিলেন? রুবে ম্যানেজ করেছিল সবকিছু। তার মানে রুবাইয়া সব জানতো? সব জানতো ম্যাডাম। মিম গাল ফুলিয়ে বলল, তাহলে আমাকে বলেনি কেন? এত কান্না করেছি আপনাকে পাওয়ার জন্য, আর আপনি সেসব দেখে গেলেন, কিছুই বললেন না। আবির মিমের গাল টেনে দিয়ে বলল, আরে রাগ করো কেন জান, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই কিছুই বলিনি। সারপ্রাইজ না ছাই? আমাকে কষ্ট দিতে চেয়েছিলেন সেটা বলেন। আরে রাগ করো না জান, এটা শোনো, তোমার এঙ্গেজমেন্টের দিন কারণ চলে গেছিল, মনে আছে? মনে আছে। ওই অন্ধকারে তোমার হাতে আংটি পরানো হয়েছিল, এটা মনে আছে? মিম একটু ভাবুক হয়ে বলল, মনে থাকবে না আবার? ওই তাস লুচ্চা কারেন্ট চলে গেছে আর আমার হাত টেনে আংটি পরিয়ে দিছে। কেন, কারেন্ট আসলে কি আমি পালিয়ে যেতাম? আবির এবার মিমকে বলল, ওইটা তাজ পরায়নি। মিম সহসা আবিরের দিকে তাকিয়ে বলল, তাহলে কে পরিয়েছে? আমি পরিয়েছিলাম। মিম অবাক হয়ে বলল, আপনি? কিভাবে কি করেছিলেন? আবির মিমকে সব খুলে বলল, তারপর বলল, আর কিছু জানার আছে ম্যাডাম? গুড, এবার আমার কাছে আসো। মিম ভ্রুকুচকে বলল, আর কত যেতে হবে? কাছেই তো আছি। এমন ভাবে না। বলে মিমকে নিজের কোল থেকে নামিয়ে বেডে ফেলে দিল। তারপর আবির মিমের পাশে শুয়ে মিমের দিকে ঝুঁকল। মিমের মুখে আসা ছোট ছোট চুল আবিরের হাত দিয়ে সরিয়ে কানে গুজে দিল। তারপর বলল, দেখেছি স্বপ্নে আমি তোমায় কতবার, ভাবিনি মনে তুমি যে আমার। আমি যে তোমাকে আমার করে পাবো এটা বোধহয় জানতাম না। তুমি আমার সব, আমার মনের রাজ্যের রানী তুমি। তুমি আমার নিধারানী, আমার ভালোবাসার নিধারানী তুমি। সারা জীবনে এইভাবে আমার পাশে থেকেছ, প্রমিস। কোনোদিন কষ্ট বলতে কিছু বুঝতে দেব না। অনেক ভালোবাসি আমি আমার ভালোবাসার নিধারানীকে। পারবো না তোমাকে ছাড়া থাকতে। তুমি বিহীন আমি নিঃস্ব, থেকেছ আমার হয়ে আজীবন। মিম আবিরের মুখে 2 হাত দিয়ে বলল, আমিও যে পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমিও যে আমার ভালোবাসার আবিরকে অনেক ভালোবাসি, পারবো না হাজার চেষ্টা করেও নিজেকে তোমার থেকে দূরে রাখতে। ভীষণ ভালোবাসি আমার ভালোবাসার আবিরকে, ভীষণ। তোমার দহনে পুড়ে ছাই হব, তবুও ছেড়ে যাব না। মিমের এমন কথা আর আবিরকে তুমি সম্বোধন করায় আবির বলল, চেষ্টা করতে চেও না, রেখে দেব সেগুলো বেঁধে তোমাকে। আমার থেকে দূরে কখনো যেতে পারবে না। এই মন তোমার সাথে, তোমাকেই দিলাম। কাছে থেকে আরো কাছে তোমার কাছে এলাম। বলে আবির মিমের ঠোঁট দুটো নিজের দখলে নিল। কিছু সময় কিস করার পরে আবির মিমের মুখে ছোট ছোট চুমু দিতে লাগলো। এবার আস্তে আস্তে আবির মিমের গলায় নেমে আসলো। মিমের গলায় হালকা কামড় বসাতে লাগলো। মিম শিহরণে আবিরের চুল খামচে ধরল। আবির নিজের শরীরের ভর মিমের উপর ছেড়ে দিল, ডুব দিল ভালোবাসার অতল সাগরে। একে অপরের আমার ভালোবাসা হয়েই কাটিয়ে দিল কিছু রোমাঞ্চকর মুহূর্ত। এই সবের মানে কি? কোন সবের? তুমি আমাকে বিয়ে করলে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তোমার ইচ্ছে হয়েছে আর বিয়ে করে ফেললে, আর যখন আমার ইচ্ছে হয়েছিল তখন? তো আপনার ইচ্ছে যখন হয়েছিল বিয়ে করে নিতে পারেননি আমাকে? মিহির অবাক হয়ে বলল, তুমি কি ঠিক আছো? রুবাইয়া মিহিরের একদম কাছে আসলো, এত কাছে যেখানে ওদের একে অপরের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়তে লাগলো। রুবাইয়া নরম কণ্ঠে বলল, এখন জিজ্ঞাসা করছেন আমি ভালো আছি কিনা? আমি ভালো নেই। তোমার দহনে পুরো ছাই হতে চাই আমি। ভালোবেসে ফেলেছি তোমাকে অনেক। হয়তো তোমার মতো করে ভালোবাসিনি, কিন্তু আমার মতো করে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে তোমার দহনে পুড়িয়ে ছাই করো, তবু আমাকে ছেড়ে আর কোথাও যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মিহির রুবাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কত রাত জেগেছি তোমার কথা ভেবে, কবে আমায় তুমি আপন করে নেবে। আমি যে এতদিন কত কষ্ট পেয়েছি, কিন্তু আজকে তোমাকে পেয়ে আমার সকল কষ্ট ফিকে হয়ে গেছে।
এমন মনে হচ্ছে এই সুখের থেকে কষ্টগুলো এক আনাও না। আমি জানতাম তুমি আবার হবে একদিন, শুধু আমি গুনতে থাকতাম। এখনো অবধি তোমার সাথে কাটানো সব মুহূর্তগুলো আমার কাছে স্মরণীয়। তবু আমার বিশ্বাস সেরা মুহূর্তটা এখনো আসা বাকি। মিহিরের কথার ইঙ্গিত বুঝে রুবাইয়া মিহিরের বুকে মুখ লুকালো। মিহির রুবাইয়াকে এমন করতে দেখে বলল, অনেক কষ্ট দিয়েছেন মেহের ম্যাডাম, এবার শাস্তি দিব আপনাকে আমি। রুবাইয়া মিহিরের বুকে থেকে বলল, শাস্তিতে যদি ভালোবাসা থাকে তাহলে এমন শাস্তি আমি মাথা পেতে নেব। রুবাইয়ার কথায় সম্মতি পেয়ে মিহির রুবাইয়াকে নিয়ে বেডে শুয়ে পড়ল। বেডে শুতেই মিহিরের কিছু একটা মনে পড়লো আর সঙ্গে সঙ্গে রুবাইয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাকে তুমি বলেছিলে যেন আমি তোমাকে মেহের বলে না ডাকি। এই ডাক্তার ডাকার অধিকার নাকি একজনের, তো কে সে? রুবাইয়া মুচকি হেসে বলল, তখন ওইটা বলেছিলাম যার অধিকার সে হলো আমার ভবিষ্যৎ জামাই, আর এখন অধিকার তো আপনার। আপনি ভবিষ্যৎ না, আপনি আমার বর্তমান জামাই, তাই আপনার অধিকার ওই নামে। তাই বলো? আমি তো মনে করলাম অন্য কেউ আছে। তুমিই প্রথম, তুমিই শেষ, তুমি ছাড়া এই মনে নেই আর কেউ। আমার ভালোবাসা তুমি, তুমিই আমার সব, আমার সুখ দুঃখের সাথী তুমি। থাকবে তো আমার সুখ দুঃখে ভরা জীবনে আমার ভালোবাসা হয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে? থাকবো আজীবন তোমার পাশে। এই যে ধরেছি তোমাকে, ছাড়বো না তোমার এই হাত, আজীবন ধরে রাখবো। তুমিও থেকে যাও আমার ভালোবাসা হয়ে আমার পাশে মৃত্যুর আগ পর্যন্ত। এত কষ্ট পেয়েও তোমাকে ভুল বুঝিনি, এত দূরে রয়েও তোমাকে ভুলে যাইনি। নির্ঘুম রাত জেগেও স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কেন জানো? কারণ তোমায় খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। Will you give me permission to completely merge you with me? রুবাইয়া মিহিরের বুকে মুখ লুকাতে লুকাতে বলল, ইয়েস। রুবাইয়া থেকে সম্মতি পেয়ে মিহির রুবাইয়াকে নিজের বুক থেকে তুলে তার নরম ঠোঁট নিজের শুষ্ক ঠোঁট জোড়া দখল করে নিল। রুবাইয়া আবেশে চোখ বন্ধ করে নিল। 5 মিনিট কিস করার পরে মিহির রুবাইয়া ঠোঁট ছেড়ে দিল। ছাড়া পেতে দুজনে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মিহির এবার রুবাইয়ার গলায় ছোট ছোট বাইট দিতে লাগলো। মিহিরের লাভ বাইট আর খোঁচা খোঁচা দাড়ি গলায় লাগতে রুবাইয়া কেঁপে উঠল। ও সারা দেহে শিহরণ বয়ে গেল। এতক্ষণ সে চুপ থাকলেও আর পারল না মিহিরের বেসামাল ভালোবাসায় রেসপন্স না করে থাকতে। তাই সেও রেসপন্স করতে লাগলো মিহিরের সাথে। রুবাইয়ার রেসপন্স পেয়ে মিহির রুবাইয়ার উপর নিজের ভর ছেড়ে দিল। মিহির আবেশে চোখ বন্ধ করে নিল। এরপর দুজনেই ভালোবাসার অতল সাগরে ডুব দিল। আজকে রাত তাদের এক হওয়ার সাক্ষী দিল। একে অপরের আমার ভালোবাসাকে কাছে পেল তারা, কাটিয়ে দিল আমার ভালোবাসাময় সুন্দরতম একটা রাত।